চাঞ্চল্যকর ও ব্রেকিং নিউজ আমাদের সামনে এলো। 21শে আগস্ট দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একে কি বলে ঠেলার নাম বাবাজি? রয়ের প্রধানের বৈঠক, জাতিসংঘে আল কায়দার রিপোর্ট এবং ভারত, আমেরিকা, চীনের অভিন্ন চাপে বিএনপি সরকারের 180 ডিগ্রি ইউটার্ন। নরেন্দ্র মোদীর সাথে বৈঠক, শেখ হাসিনার প্রত্যাবর্তন ও গঙ্গার পানি চুক্তি নিয়ে আজকে থাকবে আমাদের এক্সক্লুসিভ আলোচনা। বাংলাদেশের রাজনীতি ও দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এমন এক অভূতপূর্ব এবং অবিশ্বাস্য এবং চোখ কপালে তোলার মতো ঐতিহাসিক ইউটার্ন উন্মোচিত হয়েছে, যা শুনলে আপনারাও স্তম্ভিত হবেন। যে 21শে আগস্ট তারিখটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক রক্তাক্ত ও বিভীষিকাময় অধ্যায়। 2004 সালের 21শে আগস্ট ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগের জনসভায় শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে যে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়েছিল, 22 জন মানুষের প্রাণ হারিয়েছিল, ঠিক সেই 21শে আগস্ট 2026 তারিখে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের প্রথম দ্বিপাক্ষিক সফরে ভারতের নতুন দিল্লিতে পা রাখছেন। উল্লেখ্য, এই 21শে আগস্ট গ্রেনেড হামলার অন্যতম আসামি হচ্ছে এই বর্তমান প্রধানমন্ত্রী, এবং যাকে কাকতালীয়ভাবে কোনো ধরনের রাচা না করে এবং মূল্যায়ন না করে তাকে এই মামলা থেকে 5ই আগস্টের পরে বাটপার মেটিকুলাস ডিজাইনের সরকার ইউনূস তাকে খালাস করে দিয়েছিল এবং তার বাংলাদেশে আসার পথ সুগম করে দিয়েছিল বলেই সে আজকে প্রধানমন্ত্রী হতে পেরেছেন। ঘটনার সময়রেখা ও আকস্মিক পরিবর্তনটা একটু লক্ষ্য করুন। কিছুদিন আগে যে বিএনপি ও তারেক রহমানের মন্ত্রী উপদেষ্টারা ভারতের বিরুদ্ধে গরম গরম বক্তব্য দিচ্ছিলেন, ভারতকে কূটনীতিক বয়কটের ইঙ্গিত দিচ্ছিলেন, হঠাৎ করে এমন কি ঘটলো 24 ঘন্টার মধ্যে ভারতের দেওয়া আমন্ত্রণ গ্রহণ করে 180 ডিগ্রি ঘুরে 21শে আগস্টই দিল্লি যাওয়ার জন্য বিমানের টিকিট কেটে ফেলা হলো? বিজ্ঞজন এবং কূটনীতিক বিশ্লেষকরা আজ এক বাক্যে বলছেন, একে বলে ঠেলার নাম বাবাজি। এই নাটকীয় পরিবর্তনের পিছনে কাজ করেছে কয়েকটি মাস্টার স্ট্রোক। আসুন আমরা সেই মাস্টার স্ট্রোকের ঘটনাগুলো যদি একটু বিশ্লেষণ করি বা বলার চেষ্টা করি, তুলে আনার চেষ্টা করি, তাহলে বুঝবেন সেইগুলো কি। 1 নম্বর, যেমন ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈনের নেতৃত্বে 4 সদস্যের টিমের ঢাকা গোপন সফর এবং ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের রুদ্ধদ্বার বৈঠক। 2, জাতিসংঘের নতুন চাঞ্চল্যকর রিপোর্ট, যেখানে বাংলাদেশে আল কায়দার উপস্থিতি এবং নিরাপত্তা হুমকির বিস্ফোরক তথ্য তুলে ধরা হয়েছে। 3, সবচেয়ে বড় কথা, ভারত, আমেরিকা এবং চীন এই 3 বিশ্ব পরাশক্তি যখন বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক করা এবং শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে এক বিন্দুতে এসে দাঁড়িয়েছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা 13ই আগস্ট পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের বক্তব্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি পদে মনোনয়ন, সালাউদ্দিন আহমেদ ও আমির খসরু মাহমুদ চৌধুরীর সফরসঙ্গী হওয়া, শেখ হাসিনার স্বদেশে ফেরার রাস্তা পরিষ্কার করার এই আন্তর্জাতিক দাবার চাল নিখুঁতভাবে ব্যবচ্ছেদ করব বা তুলে ধরব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসুন সফরের তারিখ এবং প্রশাসনিক অবকাঠামো, সূক্ষ্ম রাজনৈতিক বার্তাটি আমরা বিশ্লেষণ করি। তার আগে আপনারা দেখছেন নর্থ ইস্ট নিউজে তারেক রহমানের এই সফরের তারিখটি কিন্তু ঘোষণা করেছে এবং তারা এই বিষয়ে একটি নিউজ বা খবর করেছে, সেটাকে হেডলাইন করা হচ্ছে বাংলাদেশ পিএম তারেক রহমান মে ল্যান্ড ইন দিল্লি অন আগস্ট 21, মানে 21শে আগস্ট উনি দিল্লি অবতরণ করবে। তখন আসলে বাংলাদেশের স্লোগান কি হবে? দিল্লি কি ঢাকা, ঢাকা দিল্লি, কি একটা স্লোগান আছে, সেটা হবে কিনা সেটা একটু আমাদের জানতে হবে। পরবর্তীতে দর্শক আমরা জানবো 21শে আগস্ট তাকে 2004 সালের এই দিনে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা হয়েছিল। আর সেই ঐতিহাসিক ও স্পর্শকাতর তারিখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে দিল্লি নামছেন তারেক রহমান। সফরটিকে আনুষ্ঠানিকভাবে সৌহার্দ্যপূর্ণ যাত্রা বা পুনর্গঠনের প্রয়াস বলা হলেও আন্তর্জাতিক বার্তাটি খুব স্পষ্ট। বাটপার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন 18 মাসের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে যে নজিরবিহীন অবনতি ঘটিয়েছিল, অর্থনৈতিক ও ভারতীয় প্রকল্পগুলো স্থবির করে দিয়েছিল, তারেক রহমানের সরকার এখন বাধ্য হয়ে সেই ভগ্ন সম্পর্ক জোড়া লাগাতে ভারতের দ্বারস্থ হয়েছেন। 13ই আগস্ট বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আগামী রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত ঘোষণা করার কয়েক ঘন্টার মধ্যেই দিল্লি থেকে তারেক রহমানের জন্য আমন্ত্রণপত্র আসে এবং বাংলাদেশ সরকার এক মুহূর্ত দেরি না করে পরদিন এই সফর নিশ্চিত করে। সফর সঙ্গীদের তালিকাটাই একটু খেয়াল করুন, যেটা নর্থ ইস্ট নিউজ আমাদের সামনে তুলে ধরেছে। সেখানে বলা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, অর্থ সংক্রান্ত মন্ত্রী
আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ থাকবেন এই সফরে। তবে লক্ষণীয় বিষয় হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্ভবত এই প্রতিনিধি দলের বাইরে থাকছেন। এটা কিন্তু একটি সিগনিফিকেন্ট ইঙ্গিত বহন করে দর্শক, যেগুলো মনে হচ্ছে যে খলিল ভারতের সাথে এই সম্পর্কের জায়গাটাকে সে নেগেটিভ ভাবে বা এর বিরুদ্ধে তার অবস্থান ছিল এবং এটা নিয়ে বেশ তর্ক বিতর্ক হয়েছে ভিতরে, সেটা সম্পর্কে আমরা জানতে পেরেছি। যেহেতু সে আমেরিকান এজেন্ট, সুতরাং তার আমেরিকান যে তার বাস্তবায়ন, সে বাস্তবায়ন গোলামীর যে বাস্তবায়ন সেটা এখনো সম্পূর্ণভাবে করতে পারেনি, বা ভারতের বিরুদ্ধে একটা অবস্থান নিয়ে তাদের ফায়দা আরো হাসিল করার তার একটা টার্গেট ছিল, সেটা করতে পারেনি বলে কিন্তু তার এই অবস্থান। 13ই আগস্ট পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ মিডিয়াকে বলছেন, সেপ্টেম্বরের 12-13 তারিখে ব্রিক্স শীর্ষ সম্মেলন এখনো অনেক দূরে, তার আগে অনেক কিছু ঘটতে পারে, কিন্তু সেই অনেক কিছুর প্রথম দৃশ্যটাই হলো 21শে আগস্টের এই জরুরি দিল্লি সফর। এমনকি দ্বিপাক্ষিক সফর থেকে ফেরার পর বিমস্টেকের সভাপতি হিসেবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমানকে আবারও দিল্লি সফর করতে হতে পারে, এ কথাও কিন্তু বলা হচ্ছে। বন্ধুরা, কেন এই সফরকে অভিজ্ঞ কূটনীতিক মহল ঠেলার নাম বাবাজি বলছেন, তার পিছনে কয়েকটা অকথ্য প্রমাণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। গত 2 সপ্তাহ ধরে ঢাকা দিল্লিতে যে নাটকীয় গোয়েন্দা তৎপরতা চলছে, তা আমরা চন্দন নন্দী এবং এনায়েত কবিরের এক্সক্লুসিভ রিপোর্ট, যেগুলো নর্থ নিউজে প্রকাশিত হয়েছে, সেখান থেকেও কিন্তু আমরা দেখেছি এবং বিভিন্ন সূত্র থেকে দেখেছি। তার ভিতরে যেগুলো উল্লেখযোগ্য আসছে, 1 নম্বরে যেমন 9 আগস্ট ভারতের বহিরাগত গোয়েন্দা সংস্থা রোয়া এর প্রধান পরাগ জৈনের নেতৃত্বে ডিজিএফআই এর আমন্ত্রণে 4 সদস্যের টিম ঢাকায় এসে পৌঁছায়। তারা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার শামসুল ইসলাম এবং স্বয়ং তারেক রহমানের সাথে রুদ্ধদ্বার আলোচনা করেন। 3 10ই আগস্ট ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সচিবালয়ে বৈঠক করেন। আর 4 এই 11ই আগস্ট দিল্লিতে ভারতের এনএসএ অজিত দোভাল এবং মার্কিন বিশেষ দূত সার্জিও গৌর বৈঠক করেন। এর ঠিক পরপরই তারেক রহমান এবং তার দলীয় মন্ত্রীদের সুর পুরোপুরি বদলে যায়। যে দলটি কয়েকদিন আগেও ভারত বিরোধী রাজনৈতিক জিগির তুলে মাঠ গরম করার চেষ্টা করছিল, তারা রাতারাতি নিজেদের বক্তব্য 180 ডিগ্রি ঘুরিয়ে ফেলে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণটা কি? কারণ ভারত ও আমেরিকা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প চালু রাখতে হলে, ক্রেডিট লাইন বা ভারতীয় ঋণ বাস্তবায়ন করতে হলে এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে তারেক সরকার কোনো চরমপন্থী অবস্থান নিতে পারবে না, বা উগ্রবাদী অবস্থান নিতে পারবে না, বা জঙ্গিবাদী অবস্থান নিতে পারবে না। এই সফরের মাধ্যমে ভারতের ঋণে অর্থায়িত প্রকল্পগুলো বাধা দূর করা হবে, গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়ন ও বিদ্যুৎ জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা হবে। কিন্তু ভারতের প্রধান শর্ত হলো বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের বিরুদ্ধে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি বা বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম চালানো যাবে না। বন্ধুরা, তারেক রহমানকে কেন এত দ্রুত দিল্লির সাথে বৈঠকে বসতে বাধ্য হলো, তার সবচেয়ে ভয়াবহ মোড়টি নিয়ে এসেছে জাতিসংঘের সাম্প্রতিক নতুন একটি রিপোর্ট। যে রিপোর্টটি আমি স্ক্রিনে আপনাদেরকে শো করছি, সেখানে মার্কিং করা যে জায়গাটা লেখা আছে, হাইলাইট করা যে অংশটি আছে, সেখানে কিন্তু স্পষ্টভাবে এই কথাটি উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা সংক্রান্ত সিকিউরিটি কাউন্সিল বিশ্বস্ত রিপোর্ট প্রকাশ করেছে যে বাংলাদেশের জঙ্গি সংগঠন আল কায়দা এবং অন্যান্য উগ্রবাদী গোষ্ঠীর নেটওয়ার্ক এবং উপস্থিতি আবার নতুন করে ডালপালা মেলেছে। এই রিপোর্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে বিশ্ব মঞ্চে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। আন্তর্জাতিক মহল, বিশেষ করে ওয়াশিংটন ও নয়াদিল্লি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠেছে যে বাংলাদেশে যদি উগ্রপন্থার উত্থান ঘটে, তবে তা পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তাকে এক অনিশ্চিত এবং অস্থিতিশীলতার দিকে ঠেলে দিবে। এই জাতিসংঘের রিপোর্টটি তারেক রহমান সরকারকে তড়িঘড়ি করে ভারতের নিরাপত্তা কাঠামোর সাথে সমন্বয় করতে আরো বাধ্য করেছে বলে মনে করছেন সবাই। সবচেয়ে বিপজ্জনক এবং ঐতিহাসিক বিষয় হলো, আজকে ভারত, আমেরিকা এবং চীন, এই 3 প্রধান বিশ্ব শক্তি বাংলাদেশের রাজনীতি নিয়ে একই মেরুতে অবস্থান করছে বা এসে দাঁড়িয়েছে। ওয়াশিংটন এবং নয়াদিল্লি অজিত দোভাল ও সার্জিও গোরের বৈঠকের মাধ্যমে নিশ্চিত করেছে যে তারা বাংলাদেশে কোনো অগণতান্ত্রিক উগ্রপন্থী শক্তিকে প্রশ্রয় দেবে না। চীন যেটা বলছে, ভারতীয় গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী চীন নীতিগতভাবে সম্মত হয়েছে যে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনরায় প্রাসঙ্গিক করা প্রয়োজন এবং শেখ হাসিনার স্বদেশে ফেরার আইনি ও মানবিক সুযোগ তৈরি করতে হবে। তখন মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চীন, এই 3 বিপরীতমুখী পরাশক্তি একটি মহাদেশের আভ্যন্তরীণ রাজনীতির স্থিতিশীলতার প্রশ্নে একই রেখায় এসে দাঁড়ায়।
তখন ঢাকায় যে কোনো সরকারের পক্ষেই সেই আন্তর্জাতিক চাপ উপেক্ষা করা অসম্ভব হয়ে পড়ে। একেই বলে আন্তর্জাতিক কূটনীতির আসল ঠেলা। বন্ধুরা, এখানে স্পষ্টতই আমরা বলতে চাই, আমরা আমাদের বেশ কয়েকটা কন্টেন্ট প্রায় মাসখানেক আগে ভারতীয় কর্তৃপক্ষকে এটাই বোঝানোর চেষ্টা করেছিলাম যে বাংলাদেশ ইস্যুতে তাদের চীনের সাথে তাদের সমঝোতা বা তাদের সম্পর্কটা আরো বাড়ানো দরকার। এবং আমরা তথ্যসূত্রে পেয়েছি, আমরা দেখেছি যে সাউথ ব্লক বা ভারতীয় গোয়েন্দা প্রধানরা বা ভারতীয় নীতি নির্ধারকরা তারা কিন্তু বাংলাদেশের সফরের আগে চীনে সফর করেছে এবং চীনের সাথে তাদের কথাবার্তা হওয়ার পরেই কিন্তু তারা বাংলাদেশে এসেছে এবং সেটা কিন্তু আপনারা দেখেছেন যে আমাদের এই কথাটার আজকে বাস্তব রূপ নিয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে রিপোর্টগুলো ছিল সেটাগুলো ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কগুলো তারা প্রথমে একসেপ্ট করতে না চাইলেও পরবর্তীতে তারা মেনে নিয়েছে যে আমাদের এই কথাগুলো আসলে বাস্তবিক ছিল, যে বাংলাদেশের অবস্থানের ক্ষেত্রে এখানে ভারতকে চীনের সাথে একটা সমঝোতামূলক অবস্থায় অবস্থান করতে হবে এবং সেই জায়গাটা চীন এবং ভারত আসলে একই বিন্দুতে এসেছে। অন্তত বাংলাদেশে তাদের ব্যবসা প্রতিষ্ঠান এবং ভবিষ্যৎ অর্থনীতির যে কর্মকাণ্ড সেগুলোকে সঠিকভাবে বজায় করে রাখার জন্য শেখ হাসিনা ছাড়া আসলে বিকল্প তারা এখানে কাউকে দেখছেন না। বন্ধুরা, 21শে আগস্টের এই দিল্লি সফরের সবচেয়ে বড় অন্তর্নিহিত এজেন্ডা হলো ভারতে নির্বাসন থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পথ সুগম এবং সহজ করা। প্রতিবেদন স্পষ্ট করা হয়েছে তারেক রহমানের এই সফরটি 2026 সালের ডিসেম্বরের আগেই শেখ হাসিনার নিজ দেশে ফেরার প্রক্রিয়াকে আনুষ্ঠানিকভাবে মসৃণ করতে সাহায্য করবে বলে মনে করছে। আন্তর্জাতিক পর্যায়ে শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া আইনি প্রক্রিয়া, বিচার বিভাগের আদেশ এবং তার নিরাপত্তা সংক্রান্ত গ্যারান্টি নিয়ে ইতিমধ্যে একটি খসড়া রূপরেখা তৈরি হয়ে গিয়েছে। তারেক রহমান সরকার যদি ভারতে গিয়ে এই নিরাপত্তা প্রটোকলে সম্মত হয় তবে সেটি হবে বিএনপি সরকারের জন্য এক বিরাট রাজনৈতিক এবং কূটনীতিক কি বলবো কূটনীতিক বেড়াজালে পড়ে যাওয়া বা কূটনীতিক সম্পর্ক বা কূটনীতিক যে বার্তা সেই বার্তাকে মেনে নেওয়ার একটা অবস্থা হয়ে দাঁড়াবে। রাজনৈতিক মঞ্চে ভাষণ দিয়ে জনগণকে এক কথা শোনানো যায়, কিন্তু অজিত দোভাল, পরাগ জৈন, সার্জিও গোর এবং জাতিসংঘের রিপোর্ট একসাথে টেবিলের উপর এসে যখন পড়ে তখন নীতি পরিবর্তন না করে কোনো উপায় থাকে না। 21শে আগস্ট সফরটিকে প্রমাণ করবে যে রাজনীতিতে কোনো চরমপন্থীর অবস্থান দীর্ঘস্থায়ী হয় না। আন্তর্জাতিক ভূ রাজনীতি, জাতীয় নিরাপত্তা এবং প্রতিবেশীর সাথে সম্পর্ক বজায় রাখতে হলে বাস্তবতা মেনে নিতে হবে। দর্শক, এই অবস্থায় আপনাদের তথ্যগুলো আমি দেওয়ার চেষ্টা করলাম। এই তথ্যগুলো দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে? 21শে আগস্টের এই বহুল আলোচিত দিল্লি সফর এবং বিএনপির 180 ডিগ্রি নীতি পরিবর্তনকে আপনারা কিভাবে দেখছেন? নাকি তলে তলে তারা 180 ডিগ্রি আসলে ভারতের দিকেই ছিল, জাস্ট লোক দেখানোর জন্য ভারত বিরোধিতা করেছিল? সেটা আপনারা লিখবেন। জাতিসংঘের আল কায়দা সংক্রান্ত রিপোর্ট এবং ভারত, আমেরিকা, চীনের অভিন্ন চাপে তারেক রহমান সরকার কি শেখ হাসিনার ফেরার পথ সুগম করতে বাধ্য হচ্ছে? কমেন্ট সেকশনে আপনার করা ও সাহসী মতামত লিখে যান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সত্য অনুসন্ধানী এই প্রতিবেদনে সবাইকে জানিয়ে দিন। আজ বিদায় নিচ্ছি, তবে বিদায়ের আগে বরাবর যে বার্তাটা আমি দিয়ে থাকি সেটা আবারও আপনাদেরকে বলছি। আপনার ঘরে যদি শিশু সন্তান থাকে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান, আপনার ঘরে যদি টিনেজার ছেলে মেয়ে থাকে, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের হাত থেকে নিরাপদে রাখুন এবং সাবধানে রাখুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।